সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো এবং সবাই সরকারি স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে বাসায় আছো। আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 5 এর লেকচার 4 দিক পরিবর্তী প্রবাহ নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে তড়িৎ প্রবাহ দুই প্রকার, একটা হচ্ছে এসি, একটা ডিসি। আমরা সবাই পরিচিত এই দুটো শব্দের সাথে, এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট। এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ এবং ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহ। তা আমরা এই প্রবাহটা চিনিও, দুটো প্রবাহই চিনি। আমরা বাসায় যে সাপ্লাইটা পাই সেটা এসি, আমরা দেখব বিস্তারিত পরে। আর যে কোনো ড্রাই সেল থেকে আমরা যে তড়িৎটা পাই, অর্থাৎ যে কোনো ব্যাটারি থেকে, শুষ্ক কোষ, আমরা রিমোটে যে ব্যাটারি ব্যবহার করি অথবা গাড়ির ব্যাটারি, তো এই আইপিএসের ব্যাটারি, এরকম আমরা ব্যাটারি থেকে, যে কোনো ব্যাটারি থেকে যে তড়িৎটা পাই সাধারণত এটা হচ্ছে ডিসি। আর আমরা বাসায় তড়িতের যে সাপ্লাইটা পাই সেটা হচ্ছে এসি। তো আমরা পার্থক্যটা দেখব। প্রথমেই আমরা সংজ্ঞাটা দেখি। দিক পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট আসলে কি? দিক পরিবর্তী প্রবাহ হচ্ছে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ যদি একটি নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে, মানে অভিমুখ পরিবর্তন করে। আমরা চিত্র এঁকে ক্লিয়ার করছি বিষয়টা। একটি নির্দিষ্ট সময় পরপর অভিমুখ পরিবর্তন করবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন মান প্রাপ্ত হয়। তাহলে দেখো যে শুধু অভিমুখ পরিবর্তন করে তাই না, তড়িৎ প্রবাহের মানও কিন্তু পর্যায়ক্রমে একবার সর্বোচ্চ একবার সর্বনিম্ন হয়। তাহলে এই ধরনের প্রবাহকে দিক পরিবর্তী প্রবাহ বলে। এরকম একটা সরল বর্তনী ধরে নিই আমরা, একটা রোধ আছে আর এর সাথে আমরা একটা তড়িৎ উৎস সংযুক্ত করব। আমরা যদি ধরো এখানে ব্যাটারি পজিটিভ, এখানে নেগেটিভ, এইভাবে যদি আমরা সংযোগ দেই তাহলে আমরা জানি তড়িৎ প্রবাহ সবসময় ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, অর্থাৎ একদিকে তড়িৎ প্রবাহিত হবে সবসময়। হ্যাঁ, এই ধরনের প্রবাহটা হচ্ছে একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ। যদি একটা কাজ করা হয়, একটা নির্দিষ্ট সময় পর যদি এই ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত পরিবর্তন করে দেওয়া হয় তাহলে কি হবে? আমরা ধনাত্মকের জায়গায় ঋণাত্মক নিয়ে আসলাম এবং ঋণাত্মকের জায়গায় ধনাত্মক নিয়ে আসলাম, তাহলে দেখো তড়িৎ প্রবাহ কিন্তু বিপরীত দিকে আসবে। পরবর্তী আবার যদি আমরা পরিবর্তন করে দিই, প্রবাহটা আবার যাবে। অর্থাৎ যদি বর্তনীটা এরকম হয় যে তড়িৎ প্রবাহটা, অর্থাৎ ব্যাটারির অভিমুখটা যদি আমরা প্রতি মুহূর্তে পরিবর্তন করে দিই, একবার এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে প্রবাহটা প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। পরবর্তী আবার এটা প্লাস এটা মাইনাস, তাহলে তড়িৎ প্রবাহটা আবার উল্টা দিকে ঘুরে আসবে। এরকম যদি বারবার হয় একটা নির্দিষ্ট সময় পর পর, হ্যাঁ, যদি বারবার বারবার যাবে আসবে যাবে আসবে, এই ধরনের তড়িৎ প্রবাহটাই হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট। এবং এই যে তড়িৎ প্রবাহটা যাবে আসবে, এই প্রবাহটাও কিন্তু আবার একটা নির্দিষ্ট তড়িৎ প্রবাহ যে চলবে তা না, প্রবাহটা পর্যায়ক্রমে একবার বাড়বে আবার কমবে, বিপরীত দিকে বাড়বে আবার কমবে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহ। একটা লেখচিত্র যদি আমরা আঁকি, আমরা এক্স অক্ষের দিকে সময় দিলাম, ওয়াই অক্ষের দিকে আমরা তড়িৎ প্রবাহ দিলাম, তাহলে দেখা যাবে যে সময়ের সাথে সাথে কি হচ্ছে, তড়িৎ প্রবাহটা প্রথমে সময় জিরো, তড়িৎ প্রবাহ জিরো, তারপরে সময় বৃদ্ধির সাথে সাথে তড়িৎ প্রবাহটা আস্তে 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 বাড়ছে। তো বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ মান প্রাপ্ত হলো, তারপরে আবার সময়ের সাথে সাথে প্রবাহটা কমতে থাকবে, কমতে কমতে শূন্যে আসলো। তারপর তাহলে প্রবাহটা কিন্তু একবার বাড়ছে, একবার সর্বোচ্চ পর্যন্ত গিয়ে পরে আবার কমছে, কমতে কমতে শূন্যে আসছে।
তারপর বিপরীত দিকে বাড়বে, এই যে তড়িৎ প্রবাহটা উল্টা দিকে আসছে, তাহলে বিপরীত দিকে বাড়তে বাড়তে সর্বোচ্চ হলো, কমতে কমতে আবার শূন্যে আসলো। এই ধরনের প্রবাহটাই হবে দিক পরিবর্তী প্রবাহ। তাহলে নিশ্চয়ই ক্লিয়ার সবার কাছে যে সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের মানটা পর্যায়ক্রমে একবার বাড়বে একবার কমবে, আবার বিপরীত দিকে বাড়বে কমবে। তাহলে তড়িৎ প্রবাহের মানও পরিবর্তন হচ্ছে, তড়িৎ প্রবাহের অভিমুখও পরিবর্তন হচ্ছে। এই ধরনের প্রবাহ হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ। এবং যে তড়িৎচালক শক্তির ক্রিয়ায় দিক পরিবর্তী প্রবাহের সৃষ্টি হয় তাকে বলে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি। আমরা দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সংজ্ঞা আর দিলাম না, একই রকম হবে। তোমরা একটু আগেরটা দেখে নাও, যে তড়িৎচালক শক্তির ক্রিয়ায়, শুধু এখানে অ্যাড করে দিবে যে তড়িৎচালক শক্তির ক্রিয়ায় বর্তনীতে তড়িৎ প্রবাহ একটি নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে এবং নির্দিষ্ট সময় পরপর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান প্রাপ্ত হয়, সেই তড়িৎচালক শক্তিকে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি বলে। তাহলে নিশ্চয়ই আমার মনে হয় না যে সংজ্ঞাটা আর লাগবে, ঠিক আছে? তো দেখো এবার যে আমরা জানি যে সবচেয়ে পরিচিত দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি যেটা আমাদের এই চ্যাপ্টারে যা আছে, যে কটা থিওরি আছে সবগুলোই কিন্তু জোড়া, দিক পরিবর্তী প্রবাহের জন্য একটা, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির জন্য একটা, একদম হুবহু একই। আমরা দিক পরিবর্তী প্রবাহকে আই দিয়ে প্রকাশ করি আর দিক পরিবর্তী তড়িৎচালক শক্তিকে এপসাইলন দিয়ে প্রকাশ করব। আমরা যে কোনো একটা দেখালেই হবে, প্রবাহের জায়গায় দিক পরিবর্তী প্রবাহের জায়গায় দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি। হ্যাঁ, একটা দেখালেই তোমরা দুটো পারবে। তো আমরা বলি তাহলে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি দিয়ে আমি সবগুলো দেখাই, প্রবাহ দিয়ে সবাই পারবে, এটা দেখলেই সবাই পারবে। তো সবচেয়ে পরিচিত দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি, এটা আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ প্রবাহ এবং তড়িৎচালক শক্তি উভয়ই এটা সাইন তরঙ্গের মতো পরিবর্তিত হয়, তাই না? সাইন তরঙ্গ তার মানে সাইন সদৃশ্যভাবে পরিবর্তিত হয়। আর আমরা জানি একটা তরঙ্গের সমীকরণ, সাইন তরঙ্গের সমীকরণ হচ্ছে, আমরা বলি সবচেয়ে পরিচিত দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি সময়ের সাথে সাথে সাইন সদৃশ্যভাবে পরিবর্তিত হয়। তার মানে সাইন তরঙ্গের মতো পরিবর্তন হবে। সাইনের মান যেমন সাইন 0-র মান 0, সাইন 90-র মান সর্বোচ্চ, আবার সাইন 180-র মান 0, সাইন 270-র মান -1 মানে বিপরীত দিকে সর্বোচ্চ, সাইন 360 ডিগ্রির মান 0। ঠিক যেভাবে সাইনের মানটা পরিবর্তন হয়, ঠিক একইভাবে সাইন তরঙ্গ এইভাবে পরিবর্তিত হবে। তার মানে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি সাইনের মানের মতো পরিবর্তিত হবে। তার মানে হচ্ছে সাইন সদৃশ্যভাবে পরিবর্তন হবে। এবং এটা যে সমীকরণ দ্বারা প্রকাশ করা যায় তা আমরা লিখে দেখাচ্ছি। সমীকরণটি হচ্ছে এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট সাইন ওমেগা টি। এখানে এপসাইলন হচ্ছে যে কোনো টি সময়ে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান, এপসাইলন নট হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান বা শীর্ষ মান, এবং ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আবিষ্ট তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান যেটা বা শীর্ষ মান যেটা, এটা কিন্তু ধনাত্মক দিকে শীর্ষ মানও হতে পারে, ঋণাত্মক দিকে শীর্ষ মানও হতে পারে, দুই দিকেই শীর্ষ মান হতে পারে। আমরা চিত্র যেটা দেখলাম সাইন তরঙ্গের চিত্র, আমরা যদি আরেকবার দেখি, এটা এক্স অক্ষের দিকে আমরা সময় নিচ্ছি, ওয়াই অক্ষের দিকে নিচ্ছি আমরা এপসাইলন, তাহলে পরিবর্তনটা এইভাবে হবে, 0 থেকে সর্বোচ্চ, আবার 0, বিপরীত দিকে সর্বোচ্চ, আবার 0, এইভাবে হবে পরিবর্তনটা, তাই না? আচ্ছা, তো দেখো যে এই যে অবস্থানটা, এই অবস্থানটা হচ্ছে ধনাত্মক দিকে সর্বোচ্চ, তার মানে আমরা বলতে পারি প্লাস এপসাইলন নট, আর এটা হচ্ছে ঋণাত্মক দিকে সর্বোচ্চ, এটা মাইনাস এপসাইলন নট, এবং এপসাইলন হচ্ছে যে কোনো মানটা, হ্যাঁ যে কোনো মানটা, এটা এপসাইলন
বা এটা এপসাইলন, হ্যাঁ যে কোনো মানটা, এখানে এপসাইলন ইকুয়াল টু 0, এখানে এপসাইলন ইকুয়াল টু 0। তাহলে এইভাবে আমাদের চিত্র থেকে কিন্তু বিভিন্ন বিন্দুগুলো আমাদের চিনতে হবে যে এপসাইলন নট কোনটা, হ্যাঁ প্লাস এপসাইলন নট মাইনাস এপসাইলন নট কোনটা, এপসাইলন কোনটা, এবং 0 কোথায়, হ্যাঁ এখানে একবার 0 হবে, এখানে একবার 0 হবে। তো এই হচ্ছে আমাদের দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি। তো আমরা দিক পরিবর্তী প্রবাহ দিয়ে যদি দেখাতে চাই, তাহলে দেখো আবার এই তড়িৎ প্রবাহ আর রোধের কোনো বর্তনীতে প্রয়োগ করা হলে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু, আমরা জানি I ইকুয়াল টু ভি বাই আর। এই ক্ষেত্রে ভি হচ্ছে ভোল্টেজ, আমাদের এই ক্ষেত্রে ভোল্টেজটা হবে এপসাইলন, তাহলে আমরা লিখব এপসাইলন বাই আর। তো এই যে উপরের সমীকরণ এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট সাইন ওমেগা টি, আমরা যদি এপসাইলনের পরিবর্তে আমরা এপসাইলন নট সাইন ওমেগা টি লিখি, নিচে আর থাকলো এপসাইলন নট বাই আর। দেখো এপসাইলন বাই আর হচ্ছে আই, তাহলে এপসাইলন নট বাই আর হবে আই নট, তাই না? বা তাহলে আমরা লিখব আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। অর্থাৎ আমরা তড়িৎ প্রবাহের জন্য ঠিক একই রকম সমীকরণ পাবো যেমন সমীকরণ আমরা পেয়েছিলাম দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির জন্য, এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট সাইন ওমেগা টি। তার মানে তড়িৎ প্রবাহ যেভাবে পরিবর্তিত হবে তড়িৎচালক শক্তিও ঠিক একইভাবে পরিবর্তিত হবে, অর্থাৎ সাইন সদৃশ্যভাবে পরিবর্তিত হবে। তো এখানে আমরা কয়েকটা সংজ্ঞা একটু দেখে আসি। সবাই জানো এই সংজ্ঞাগুলো, বিস্তার বা শীর্ষমান, তাই না? সর্বোচ্চ মানটা হচ্ছে বিস্তার বা শীর্ষমান। আমি সংজ্ঞাগুলো আর লিখলাম না, শুধু এই সংজ্ঞাগুলো পড়তে হবে। বিস্তার বা শীর্ষমান, তাহলে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মানটাই হবে বিস্তার বা শীর্ষমান। পূর্ণচক্র যদি হয় তাহলে দেখো আমরা জানি, চিত্রটা দেখলাম, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি বা দিক পরিবর্তী প্রবাহের এই হচ্ছে একটা পূর্ণচক্র। মানে শূন্য থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ পর্যন্ত গিয়ে আবার শূন্যে আসবে, বিপরীত দিকে সর্বোচ্চ পর্যন্ত গিয়ে আবার শূন্যে আসবে, তাহলে একটা পূর্ণচক্র হবে। ঠিক আছে, একটা পূর্ণচক্র সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকে বলে বা পর্যায়কাল। পর্যায়কাল প্রকাশ করা হয় ক্যাপিটাল টি দ্বারা। তার মানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আসতে যে সময় লাগবে সেই সময়টাই হবে পর্যায়কাল। হ্যাঁ, এই পর্যন্ত আসতে যে সময় লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল, ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে অর্ধচক্র। হ্যাঁ, অর্ধচক্র হচ্ছে শূন্য থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ পর্যন্ত গিয়ে আবার শূন্যে আসলে সেটা হবে অর্ধচক্র। এখান থেকে এই পর্যন্ত একটা অর্ধচক্র, আবার এখান থেকে এই পর্যন্ত একটা অর্ধচক্র। তার মানে সাম্যাবস্থান থেকে বা শূন্য থেকে যে কোনো একদিকে, সেটা ধনাত্মক দিকে হোক বা ঋণাত্মক দিকে হোক, যে কোনো একদিকে সর্বোচ্চ পর্যন্ত গিয়ে আবার শূন্যে আসলে সেটা হবে একটা অর্ধচক্র। তাহলে পর্যায়কাল কিন্তু হচ্ছে কি, পূর্ণচক্র সম্পন্ন করতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। তাহলে অর্ধচক্রের জন্য সময় লাগবে নিশ্চয়ই পর্যায়কালের অর্ধেক, তাহলে এটা হবে T/2। খেয়াল করো, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের অনেক দরকার লাগবে, এগুলো বোঝার বিষয়। এখান থেকে এটা যদি শূন্য হয় তাহলে শূন্য থেকে এই পর্যন্ত আসতে সময় লাগবে আমাদের T/2, এই পর্যন্ত আসতে সময় লাগবে হলো T, এই পর্যন্ত আসতে সময় লাগবে T/2, 2T/2, নিশ্চয়ই 3T/2, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, 3T/2, 4T/2 মানে হচ্ছে 2T, তাই না? আবার এইখানে আমরা আসতে সময় লাগবে শূন্য থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ পর্যন্ত যেতে কত সময় লাগবে
T/2 এর অর্ধেক, তার মানে T/4। তাহলে এই পর্যন্ত আসতে কত সময় লাগবে? এইভাবে আমরা হিসাব করবো T/4, 2T/4, তাই না? 2T/4 মানেই কিন্তু T/2, 2T/4, 3T/4, তাই না? 3T/4, এটা 4T/4, তার মানে T, 5T/4, 6T/4, 7T/4। তাহলে দেখো আমরা T/4 দিয়ে যদি হিসাবটা করি তাহলে কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়, তাই না? তাহলে পর্যায় কাল হচ্ছে ক্যাপিটাল টি, এবং আমরা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু চিনে রাখবো যে কোন বিন্দু থেকে কোন বিন্দু পর্যন্ত আসতে কতটুকু সময় লাগবে। হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সৃজনশীলের উদ্দীপক যেভাবে দেওয়া থাকে আমরা এই জিনিসটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হবে না। হ্যাঁ, কম্পাঙ্ক, কম্পাঙ্ক আমরা আসলে সবাই বুঝি যে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন বা পর্যায় সম্পন্ন করবে সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক, মানে পূর্ণচক্র। প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণচক্র সম্পন্ন করবে সেটাই হচ্ছে কম্পাঙ্ক। আর আমরা জানি কম্পাঙ্ক এবং পর্যায়কাল হচ্ছে বিপরীত, অর্থাৎ কম্পাঙ্ক যদি আমরা এফ দিয়ে প্রকাশ করি, এন দিয়েও প্রকাশ করা যায়, এফ ইকুয়াল টু হবে 1/t, পর্যায়কালের বিপরীত। আর আমরা আরও কিছু সম্পর্ক পড়েছিলাম ফার্স্ট পেপারে, তোমাদের নিশ্চয়ই মনে আছে কিছু সূত্র। হ্যাঁ, এই সূত্রগুলো আমাদের সবসময় কাজে লাগে বলেছিলাম, যে সূত্রগুলো হচ্ছে আমাদের এফ ইকুয়াল টু 1/t, না? তাহলে অথবা টি ইকুয়াল টু 1/f, তারপরে কণিক কম্পাঙ্কের সাথে যে সম্পর্ক ছিল ওমেগা ইকুয়াল টু 2π/t, তারপর ওমেগা ইকুয়াল টু 2πf, না? ভি ইকুয়াল টু ওমেগা আর, তারপর এ ইকুয়াল টু আলফা আর। আমরা এগুলো পড়েছিলাম ফার্স্ট পেপারে, নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে। তো আমাদের এই সম্পর্কগুলো, হ্যাঁ, বেশ কিছু সম্পর্ক আমাদের কিন্তু এখানে কাজে লাগবে, বিশেষ করে এই প্রথম 3টা সম্পর্ক বেশি কাজে লাগবে আমাদের এখানে। হ্যাঁ, পর্যায়কাল, কৌণিক বেগ এবং কম্পাঙ্ক, এই 3টা রাশির মধ্যে যে কোনো একটার মান জানা মানেই কিন্তু আমরা 3টা মানই জানি। খেয়াল রাখবে কি কি? পর্যায়কাল, কৌণিক বেগ এবং কম্পাঙ্ক, এই 3টা রাশির মধ্যে যে কোনো একটা রাশির মান আমরা জানি মানেই 3টা রাশির মানই আমরা জানি। খেয়াল থাকবে। এরপর আমরা আসি গড় তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক শক্তির গড় মান। আমরা একটু আগে যে বিষয়টা দেখলাম চিত্রে, একটু খেয়াল করে দেখো যে তড়িৎচালক শক্তির মান কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, তাই না? ক্রমশ শূন্য থেকে ক্রমশ একবার বাড়ে, সর্বোচ্চ হয়ে পরে আবার কমে, শূন্য হয়ে পরে আবার মাইনাসের দিকে বাড়ে, পরে আবার শূন্যে আসে। তাহলে প্রতি মুহূর্তেই কিন্তু তড়িৎচালক শক্তির পরিবর্তন হয়, কখনো স্থির না। প্রত্যেকটা মুহূর্তে তড়িৎচালক শক্তির মানটা পরিবর্তন হচ্ছে। তো আমরা কি বের করবো এবার? গড় তড়িৎচালক শক্তি, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির গড় মান অথবা গড় তড়িৎচালক শক্তি। তো যেহেতু প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, আমরা গড় বের করতে হলে দেখো একটু সমস্যায় পড়বো, সেটা হচ্ছে যে আমরা কোন অংশটুকুর গড় বের করবো। হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি, দেখো যে 0 থেকে শুরু করে আমরা এই পর্যন্ত, অর্থাৎ 2টা অর্ধচক্র মানে নিয়ে একটা পূর্ণ চক্র, তো 0 থেকে সর্বোচ্চ পর্যন্ত গিয়ে শূন্যে এসে বিপরীত দিকে সর্বোচ্চ পর্যন্ত গিয়ে আবার শূন্যে আসতে হয় একটা পূর্ণচক্র। আমরা একটা পূর্ণচক্রের জন্য গড় বের করতে পারি, আবার অর্ধেক নিয়ে, তার মানে অর্ধচক্র নিয়ে এই অর্ধচক্রের জন্য গড় বের করতে পারি। তো আসলে প্রথমে আমরা দেখে নিই তাহলে গড় তড়িৎচালক শক্তি এই বিষয়টা কি। তাহলে সংজ্ঞাটা আমরা বলতে পারি এইভাবে, যে কোনো সময় ব্যবধানের, সেটা অর্ধচক্র অথবা পূর্ণচক্র, খেয়াল করো, যে কোনো সময় ব্যবধানের দিক পরিবর্তিত তড়িৎচালক শক্তির সকল মানের গড়কে, অর্থাৎ কম থেকে শুরু করে বেশি সর্বোচ্চ পর্যন্ত যতগুলো মান আছে এই সকল মানের গড়, তার মানে বিভিন্ন মানের যোগফলকে মোট সময় ব্যবধান দিয়ে ভাগ, তাই না? সকল মানের গড়কে ওই সময় ব্যবধানের গড় তড়িৎচালক শক্তি বলে। তাহলে আবার দেখো, যে কোনো সময় ব্যবধানের দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সকল মানের গড়কে ওই সময় ব্যবধানের গড়
তড়িৎ চালক শক্তি বলে। আমরা যদি অতি ক্ষুদ্র সময় ব্যবধানে তড়িৎচালক শক্তি ও সময় ব্যবধানের গুণফলের সমষ্টি নেই, তার মানে একটা সময় ব্যবধান আমরা যদি পর্যায়কাল নিই তাহলে 0 থেকে t, ইন্টিগ্রেশন 0 থেকে t, কি গুণ করব আমরা? তড়িৎচালক শক্তির মান এপসাইলন এবং অতি ক্ষুদ্র সময় ব্যবধান dt গুণ করে গুণফলের যদি আমরা সমষ্টি নেই, সমাকলন ও সমষ্টি, তাই না? ক্ষুদ্রতে ক্ষুদ্র মানগুলোর সমষ্টি করার ক্ষেত্রে আমরা সমাকলন ব্যবহার করি। তাকে আমরা কি করব? মোট সময় ব্যবধান দিয়ে ভাগ করব, অর্থাৎ ক্যাপিটাল টি দিয়ে ভাগ করে যে মানটা আমরা পাবো এটাই হবে তড়িৎচালক শক্তির গড় মান। তাহলে খেয়াল করো, এপসাইলন বার ইকুয়াল টু ইন্টিগ্রেশন এপসাইলন ডিটি ডিভাইডেড বাই টি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি লাইনটাকে, এপসাইলন বার ইকুয়াল টু, আমরা 1/t বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন 0 to t এপসাইলন ডিটি। এই হচ্ছে আমাদের গড় তড়িৎচালক শক্তি। ঠিক একইভাবে আমরা কিন্তু গড় তড়িৎ প্রবাহটাও বের করতে পারি পূর্ণচক্রের জন্য, কিন্তু এটা, হ্যাঁ, আমরা সময় ব্যবধান নিচ্ছি টি, তাহলে এটা পূর্ণচক্রের জন্য। আর যদি অর্ধচক্রের জন্য হয় সব কিছু একই থাকবে, শুধু টি এর জায়গাটায় t/2 হবে। অর্ধচক্রের যে সময়, সেই সময় t/2 হবে, মনে থাকবে না? তাহলে আমরা ওইটা লিখছি না এখানে। পূর্ণচক্রের জন্য হবে ক্যাপিটাল টি, এখানে একটা ক্যাপিটাল টি, এখানে ক্যাপিটাল টি। আর অর্ধচক্র হলে এখানেও t/2 হবে, ওইখানেও t/2 হবে। আর গড় তড়িৎ প্রবাহ পূর্ণচক্রের জন্য গড় তড়িৎ প্রবাহ হবে I বার সমান 1/t ইন্টিগ্রেশন 0 to t I dt। খেয়াল করো যে আমাদের পার্থক্য কিন্তু এপসাইলন এবং আই, তাই না? এপসাইলন এবং আই এছাড়া অন্য কোনো পার্থক্য নেই, বাকি সমস্ত সমীকরণ আমাদের একই। এই হচ্ছে আমাদের গড় তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহের গড় মান। আরেকটা রাশি আছে আমাদের বর্গমূলীয় গড় মান, হ্যাঁ, বর্গমূলীয় গড় মান অথবা মূল গড় বর্গমান, হ্যাঁ, বা মূল গড় বর্গমান। এটার সাথেও তোমরা ইতিমধ্যেই পরিচিত। আমরা তাপের অধ্যায়ে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, সেখানে আমরা পড়েছি এরকম একটা রাশি যে মূল গড় বর্গমান, না বর্গমূল গড় বর্গবেগ, এক এক বইয়ে এক একভাবে শব্দটা লেখা আছে। যাই হোক, তো এই রাশিটাও কিন্তু আমরা আসলে চিনি যে কতগুলো রাশির বর্গের যোগফলকে সময় ব্যবধান দিয়ে ভাগ করে যে মানটা পাওয়া যাবে সেটা গড় বর্গমান, তার বর্গমূল নিলে পাওয়া যাবে হচ্ছে বর্গমূলীয় গড় মান, তাই না? কোনো রাশির সকল মানের বর্গের গড় মানের বর্গমূলকে ওই রাশির বর্গমূলীয় গড় মান বলে। ঠিক আছে, তো আমরা তাহলে এবার যাব পূর্ণচক্রের জন্য। আমরা প্রথমে পূর্ণচক্র দেখাই যে একটি পূর্ণচক্রের জন্য দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির গড় মানটা কেমন আসে। পূর্ণচক্র, খেয়াল করো, এই পূর্ণচক্রের জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বইয়ে, বেশিরভাগ বইয়ে কিন্তু পূর্ণচক্রের থিওরিটা দেওয়া নেই। একেবারেই সহজ। আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যদিও বইয়ের নাই, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো এটা শিখে ফেলার জন্য। জাস্ট ছোট্ট একটা অঙ্কের মতো, হ্যাঁ, সবাই পারবে আশা করি। তো এর কি কাজ আমি পরে দেখাচ্ছি, দুটো বের করার পরে, হ্যাঁ, পূর্ণচক্র অর্ধচক্র দুটো বের করে তারপরে আমি দেখাচ্ছি আসলে যে কেন আমরা পূর্ণচক্রটা শিখব। খুবই সহজ, দেখো একটু। পূর্ণচক্রের জন্য দেখো, আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত সময় লাগছে ক্যাপিটাল টিতে, না, পর্যায়কাল। তো এইটুকুর জন্য আমরা গড় তড়িৎচালক শক্তি বের করব। এপসাইলন সময়টি এই 0 থেকে
টি পর্যন্ত, হ্যাঁ, ও থেকে টি পর্যন্ত এইটুকুর জন্য আমরা বের করবো। হ্যাঁ, তো খেয়াল করো যে একবার কিন্তু তড়িৎচালক শক্তির মান একবার বাড়ছে, সর্বোচ্চ হচ্ছে, আবার কমছে, শূন্য হচ্ছে, মাইনাসের দিকে বাড়ছে, মাইনাসের দিকে সর্বোচ্চ হচ্ছে, পরে আবার শূন্য হচ্ছে। তাহলে এই যে আমরা এইটুকুর মধ্যে যতগুলো তড়িৎচালক শক্তির মান পাবো সবগুলোকে আমরা যোগ করব, করে আমরা সময় ব্যবধান দিয়ে ভাগ করে গড় বের করব। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি যে পর্যায়কাল যদি ক্যাপিটাল টি হয় তাহলে পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি, এই যে আমরা এখানে দেখিয়েছি, এপসাইলন বার ইকুয়াল টু 1/t ইন্টিগ্রেশন 0 to t এপসাইলন ডিটি। আমরা এই সমীকরণটাই লিখব, এপসাইলন বার ইকুয়াল টু 1/t ইন্টিগ্রেশন 0 to t এপসাইলন ডিটি। আমরা আরেকটা সমীকরণ জানি, এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট সাইন ওমেগা টি, তাহলে এপসাইলনের পরিবর্তে আমরা এপসাইলন নট সাইন ওমেগা টি বসাবো। তাহলে আমরা এপসাইলনের পরিবর্তে এপসাইলন নট সাইন ওমেগা টি বসালাম, ডিটি থাকলো। এবার এপসাইলন নট যেহেতু শীর্ষ মান, এটা তো আর পরিবর্তন হবে না, এটা ধ্রুবক, আমরা সমাকলনের বাইরে নিয়ে আসি এটা, বা এপসাইলন বার ইকুয়াল টু 1/t, সরি, এপসাইলন নট বাই টি ইন্টিগ্রেশন 0 to t সাইন ওমেগা টি ডিটি। তাহলে এবার আমরা সমাকলন করব। আমরা জানি সাইন থিটাকে সমাকলন করলে হয় মাইনাস কস থিটা, তাই না? আবার থিটা কিন্তু থিটা না, ওমেগা টি, তাহলে একটা ওমেগা দিয়ে ভাগ হবে 1/ওমেগা। তাহলে এপসাইলন বার ইকুয়াল টু মাইনাস এপসাইলন নট বাই টি, এটা হবে cos ওমেগা টি, থার্ড ব্র্যাকেট 0 to t, ওই যে ওমেগাটা নিচে আসবে, ওমেগা না, 1/ওমেগা cos ওমেগা টি। আমরা এবার যদি মান বসাই স্মল টি এর পরিবর্তে, প্রথমে উপরেরটা বসাবো আপার লিমিট ক্যাপিটাল টি, পরে মাইনাস দিয়ে নিচেরটা বসাবো লোয়ার লিমিট 0। তাহলে বা এপসাইলন বার ইকুয়াল টু মাইনাস এপসাইলন নট বাই ওমেগা টি, এখানে আসবে আমাদের cos ওমেগা, স্মল টি এর জায়গায় আমরা আপার লিমিট বসাবো ক্যাপিটাল টি, মাইনাস আমরা cos ওমেগা ইন্টু 0। আমরা এক কাজ করি, একবারে cos 0 বসে, হ্যাঁ, cos 0। তো আমরা জানি cos 0 মান 1, বা এপসাইলন বার ইকুয়াল টু মাইনাস এপসাইলন নট বাই ওমেগা টি। খেয়াল করো যে আমরা একটু সমীকরণটা দেখাই। আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2π/t, একটু আগে কিন্তু তোমাদের দেখালাম যে এই সমীকরণগুলো আমাদের কাজে লাগবে। যদি আমরা আড়াআড়ি গুণ করে দিই তাহলে কি দাঁড়ায়, ওমেগা টি সমান আসে 2π, তাই না? আমরা যদি এই মানটা ওমেগা টির পরিবর্তে 2π বসাই, এখানে আমরা 2π বসাবো, আবার cos ওমেগা টি এর পরিবর্তে আমরা 2π বসাবো, cos 2π মাইনাস cos 0, ঠিক আছে না? এখন দেখো cos 2π মানে 360 ডিগ্রি, cos 2π এর মান কত? আসলে cos 0 এর মানও যা, cos 2π এর মানও তাই। এপসাইলন বার ইকুয়াল টু মাইনাস এপসাইলন নট বাই 2π, cos 0 মান 1, cos 2π এর মান 1, 1 মাইনাস 1, দেখো 1 মাইনাস 1 0, তার মানে এই পুরোটাই 0 হয়ে যাচ্ছে, বা এপসাইলন বার ইকুয়াল টু 0। তার মানে পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎচালক শক্তির মান 0। এখন দেখো তড়িৎচালক শক্তি তো আছে, নাই তা তো না, পরিবর্তন হচ্ছে, এটা ঠিক, পরিবর্তন হচ্ছে, মান ক্রমান্বয়ে কম থেকে বেশি হচ্ছে, আবার কমছে, আবার অভিমুখও পরিবর্তন করছে, কিন্তু শূন্য তো হওয়ার কথা না, গড়টা একটা মান তো থাকা উচিত। শূন্য কেন হচ্ছে? আমরা যদি একটু চিত্রের দিকে তাকাই তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে সবার, যে এই যে তড়িৎচালক শক্তির যে মান আমরা দেখতে পাচ্ছি অর্ধেক চক্রের জন্য, একটা পূর্ণ চক্রের মধ্যে অর্ধেকের জন্য ধনাত্মক দিকে মানগুলো, তাই না? অর্থাৎ এপসাইলনের যতগুলো মান আছে সবগুলো মানই কিন্তু পজিটিভ মান, আবার বাকি অর্ধেকের জন্য এপসাইলনের যতগুলো মান আছে সবগুলো কিন্তু নেগেটিভ মান। তার মানে আমরা এখানে যোগ করে যত পাবো
প্লাস যত পাবো এখানে কিন্তু আমরা যোগ করে মাইনাস ঠিক তত পাবো। তার মানে এইটুকু যদি +5 হয়, এইটুকু যদি -5 হয়, +5 এবং -5 যোগ করলে 0 হয়ে যাবে, গড় করলে 0 হবে। ঠিক এই কারণেই একটা পূর্ণ চক্রের জন্য গড় আমাদের 0 আসে, যদিও বাস্তবে কিন্তু গড়টা 0 না, কিন্তু গাণিতিকভাবে দেখা যাচ্ছে যে গড়টা 0 আসে। কেন আসে এটা তো ক্লিয়ার সবার কাছে, কারণ অর্ধেকের জন্য হচ্ছে পজিটিভ মান, অর্ধেকের জন্য হচ্ছে নেগেটিভ মান, এবং যোগফলটা কিন্তু সমান। পজিটিভের জন্য যতটুকু থাকবে যোগফল, নেগেটিভের জন্য ঠিক ততটুকুই হবে যোগফল, আর এই জন্যই যোগফলটা 0 চলে আসে। তাহলে আমরা কি পাচ্ছি যে পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎচালক শক্তির মান 0। মনে থাকবে না? একটি পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎচালক শক্তির মান 0। আমরা কিন্তু আবার ফিরে আসবো এখানে। তাহলে নিশ্চয়ই সবার মনে থাকবে এটা, যে একটি পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎচালক শক্তির মান 0। ঠিক একইভাবে শুধু এপসাইলনের জায়গায় আই দিয়ে আমরা দেখাতে পারবো একটি পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎ প্রবাহের মান, মানে দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের গড় মান 0। ঠিক একই রকম হবে, শুধু এপসাইলনের জায়গায় আমরা আই দিব, যে জায়গাগুলোতে আমরা তড়িৎচালক শক্তি লিখেছি সেখানে আমরা তড়িৎ প্রবাহ লিখব, এটুকুই পার্থক্য। তাহলে ঠিক একইভাবে আমরা তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহ দুটোর জন্যই দেখাতে পারি পূর্ণ চক্রের জন্য গড়টা 0 হবে। ঠিক আছে, তাইলে আমরা কি করব? আগে কিন্তু বললাম আমরা যে তড়িৎচালক শক্তির গড় মান কিন্তু আসলে 0 না, কিন্তু পূর্ণচক্রের জন্য 0 হচ্ছে। আমরা এবার অর্ধচক্রের জন্য গড় মানটা দেখব। হ্যাঁ, আমরা একটু চিত্রটা ভালো করে খেয়াল করি যে অর্ধচক্রের জন্য যখন আমরা দেখব, তখন খেয়াল করো যে এখান থেকে এই পর্যন্ত একটা অর্ধেক, একটা পূর্ণচক্রের অর্ধেকের জন্য, হ্যাঁ, এই অর্ধেকের জন্য যখন আমরা গড় বের করব তখন কিন্তু হয় পজিটিভ মান অথবা নেগেটিভ মান। হ্যাঁ, আমরা পজিটিভ মানটা ধরে চিন্তা করি, যে তার মানে অর্ধেক চক্র সম্পন্ন হতে সময় লাগবে পর্যায়কালের অর্ধেক সময়, তার মানে T/2। এই ক্ষেত্রে আমাদের সূত্র কিন্তু আগেরটাই হবে, শুধু পার্থক্য হবে সমাকলনের লিমিটে। আগেটার লিমিট ছিল 0 থেকে T পর্যন্ত, এইটার লিমিট হবে 0 থেকে T/2 পর্যন্ত। ঠিক আছে না? তাহলে আমরা বলবো পর্যায়কাল ক্যাপিটাল টি হলে অর্ধচক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি। তাহলে পর্যায়কাল টি হলে অর্ধচক্রের জন্য গড় তড়িৎচালক শক্তির মান এপসাইলন বার ইকুয়াল টু 1/t এর জায়গায় হবে আমাদের T/2 ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল টি ছিল না, এখানে হবে T/2, বাকি সব ঠিক থাকবে, এপসাইলন ডিটি, তাই তো ছিল। পরে আমরা এপসাইলন নট সাইন ওমেগা টি বসাবো। আমরা এই 2টাকে উপরে নিয়ে যাই, তাহলে এপসাইলন বার ইকুয়াল টু থাকছে আমাদের 2/T ইন্টিগ্রেশন 0 টু T/2। এপসাইলনের পরিবর্তে ঠিক আগের মতো আমরা এপসাইলন নট সাইন ওমেগা টি ডিটি, তাহলে এপসাইলন নটটা বাইরে আসবে ধ্রুবক, সেজন্য এপসাইলন বার ইকুয়াল টু 2 এপসাইলন নট বাই টি। আমরা সাইন ওমেগা টি, আচ্ছা লিখে নিই আগে, 0 টু T/2 সাইন ওমেগা টি ডিটি। এখন আমরা সমাকলন করব, তাহলে সাইন ওমেগা টি সমাকলন করলে হবে মাইনাস কজ ওমেগা টি, তাই না? বা এপসাইলন বার ইকুয়াল টু মাইনাস, চিহ্নটা নিয়ে আসি, 2 এপসাইলন নট বাই টি, তাহলে সাইনটা হবে কজ ওমেগা টি। ওই যে থিটা আসলে থিটা না, তাই না, সেই জন্য এটা ওমেগা দিয়ে ভাগ হবে, তার মানে সাইন ওমেগা টি সমান 1/ওমেগা, না ওমেগাটা এখানে নিয়ে আসি, কজ ওমেগা টি, এটার লিমিটটা হবে 0 থেকে T/2। আমরা এবার লিমিটটা বসাবো, বা এপসাইলন বার ইকুয়াল টু মাইনাস 2 এপসাইলন নট বাই ওমেগা টি, তাহলে এটা আমাদের স্মল টি এর পরিবর্তে T/2 হবে, কজ ওমেগা T/2 মাইনাস স্মল টি এর পরিবর্তে 0 বসাবো, তাহলে এটা হবে কস 0।
এইবার দেখো আমরা ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2π/t, মনে আছে নিশ্চয়ই? ওমেগা ইকুয়াল টু 2π/t, তাহলে আর গুণ করলে ওমেগা টি সমান হবে 2π, তাহলে ওমেগা টির নিচে আমরা 2 নিয়ে আসি, ওমেগা t/2 সমান হবে পাই। এই দেখো আমরা এই মানগুলো এখানে বসাবো, ওমেগা টির পরিবর্তে আমরা 2π বসাবো, আর ওমেগা t/2 এর পরিবর্তে আমরা পাই বসাবো, বা এপসাইলন বার ইকুয়াল টু হবে -2 এপসাইলন নট বাই, ওমেগা টির পরিবর্তে আমরা 2π বসাবো, 2π, আর cos ওমেগা t/2 এর পরিবর্তে আমরা বসাবো পাই, মাইনাস cos 0। এখন আমরা মান বসাই, কিসের মান? পাই। পাই হচ্ছে 180, cos 180 মান নিশ্চয়ই জানা আছে তোমাদের। এপসাইলন বার ইকুয়াল টু -2 এপসাইলন নট বাই 2π cos পাই, cos 180, cos 180 মান হচ্ছে -1, cos 0 মান হচ্ছে 1। তাহলে এই দেখো আমাদের এইবার কিন্তু আর 0 হচ্ছে না, তাই না? এটা হচ্ছে -2, মাইনাস মাইনাস প্লাস, না একটা 2 কাটা যাচ্ছে, তাহলে আমাদের একটা উপরে 2টা থাকছে, মাইনাসটা কিন্তু চলে গেল 2/π এপসাইলন নট, ঠিক আছে না? বা এপসাইলন বার ইকুয়াল টু হবে 2/π এপসাইলন নট, 2/π এপসাইলন নট। তাহলে এটা হচ্ছে অর্ধচক্রের জন্য গড়, তাই তো? বা 2/π আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 2/π দাঁড়াবে 0.637 এপসাইলন নট। অর্ধচক্রের জন্য গড় শূন্য হচ্ছে না, অর্ধচক্রের জন্য গড় হচ্ছে এর শীর্ষ মানের 2/π গুণ অথবা 0.637 গুণ। তাহলে আমরা বলবো অর্থাৎ অর্ধচক্রের জন্য দিক পরিবর্তিত তড়িৎচালক শক্তির গড় মান এর শীর্ষ মানের 2/π গুণ বা 0.637 গুণ বা 63.7%। দেখো এগুলো কিন্তু অবজেক্টিভ অনেক সময় দেয়, বহুপদীও দিতে পারে, 2/π গুণও দিল, 0.637 গুণও দিল। তো বা এটা অবজেক্টিভ প্রশ্নের জন্য হতে পারে কিংবা বড় প্রশ্নের জন্য হতে পারে। এই থিওরিটা আমরা কিন্তু পড়বো, দুইটা থিওরি পড়বো। কেন পড়বো? দেখো একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু করা সম্ভব এইভাবে যে তোমাকে একটা চিত্র এঁকে দিল, হ্যাঁ, তোমাকে জাস্ট একটা চিত্র এঁকে দিল, একটা উদ্দীপক, তোমাকে উদ্দীপকের ABCDE দিয়ে তোমাকে উচ্চতর দক্ষতার প্রশ্ন করলো যে তড়িৎচালক শক্তির গড় মান বলতে AB অংশের গড় বোঝায় না AC অংশের গড় বোঝায়, গাণিতিক বিশ্লেষণ দ্বারা যুক্তি দাও। তুমি তখন কি করবে? আমি প্রশ্নটা আবার বলি, তড়িৎচালক শক্তির গড় মান বলতে AB অথবা AC কোন অংশের গড় মানকে বোঝানো হয়? গাণিতিক বিশ্লেষণ দ্বারা যুক্তি দাও। AB অংশের গড় মান হলো অর্ধচক্রের জন্য গড়, AC অংশের গড় মান হচ্ছে পূর্ণচক্রের জন্য গড়। খেয়াল করো, পূর্ণচক্রের জন্য গড় কিন্তু শূন্য আসে, বাস্তবে তড়িৎচালক শক্তির গড় মানটা শূন্য নয়, কিন্তু গাণিতিকভাবে শূন্য আসে। সেই জন্য তড়িৎচালক শক্তির গড় মান বলতে পূর্ণচক্রের জন্য কিন্তু গড় মান বোঝানো হয় না। অর্ধচক্রের জন্য গড় যেটা আমরা এখন বের করলাম 0.637 গুণ, এই অর্ধচক্রের জন্য গড়টাকেই তড়িৎচালক শক্তির গড় মান বলে, পূর্ণচক্রের জন্য গড়টাকে কিন্তু বলে না। এটাই একটা প্রশ্ন হিসেবে আসতে পারে, একটা গাণিতিক বিশ্লেষণ হিসেবে পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, সেই জন্য আমরা কিন্তু পূর্ণচক্রের জন্য গড়টাও পড়ব, পাশাপাশি অর্ধচক্রের জন্য গড়টাও পড়ব। ছোট্ট একেবারেই সিম্পল একটা অঙ্কের মতো, সাধারণ একটা অঙ্কের মতো। হ্যাঁ, তো আশা করি কারো কোনো সমস্যা হবে না এইটুকু পড়তে।
তো নেক্সট আমরা যাব বর্গমূলীয় গড় মান। ঠিক আছে, এটা একটু জটিল হবে বর্গমূলীয় গড় মানটা। আমরা প্রথমেই সংজ্ঞাটা দেখি। যে কোনো সময় ব্যবধানের দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সকল মানের বর্গের গড়কে, সকল মানের বর্গের গড়, এই বর্গের গড়কে ওই সময় ব্যবধানের তড়িৎ প্রবাহের না, তড়িৎচালক শক্তির, হ্যাঁ, তড়িৎচালক শক্তির গড় বর্গমান বলে। খেয়াল করো চিত্রটা আমরা যদি আরেকবার দেখি, যে এদিকে তড়িৎচালক শক্তি আছে, এদিকে সময়। আমরা এই ধনাত্মক অর্ধেকের জন্য যতগুলো মান পাবো তাদের বর্গের যোগফল নিব, ঋণাত্মকের জন্য যতগুলো মান পাবো তাদের বর্গের যোগফল নিব, তারপরে আমরা গড় বের করব। তো আমরা জানি যে ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, যখন আমরা বর্গ করি তখন কিন্তু এটা ধনাত্মক মান হয়ে যায়। যেমন +5কে যদি আমরা স্কোয়ার করি তাহলেও +25 হবে, -5কেও যদি আমরা স্কোয়ার করি তাহলে ওইটা +25ই হবে। সেক্ষেত্রে কিন্তু মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা যখন পূর্ণচক্রের জন্য গড় মান বের করেছিলাম তখন কিন্তু 0 হয়েছিল, কিন্তু পূর্ণচক্রের জন্য যখন আমরা গড় বর্গমান নিব তখন কিন্তু আর 0 হওয়া সম্ভব না, কারণ মাইনাসের অংশগুলো বর্গ করার সাথে সাথে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এইখানে কিন্তু আমাদের পূর্ণচক্রের জন্য নিলেই চলবে, আমাদের অর্ধচক্র এইখানে প্রয়োজন নেই, আমাদের একটাই হবে। হ্যাঁ, শুধুমাত্র আমরা পূর্ণচক্র নিব, যেহেতু পূর্ণচক্রের জন্য 0 আসবে না, তাই না? ধনাত্মক অর্ধচক্রের জন্য বর্গ করলে পজিটিভ মান আসবে, ঋণাত্মক অর্ধচক্রের জন্য মানগুলো অর্থাৎ মাইনাসের মানগুলো বর্গ করলেও পজিটিভ মানই আসবে। ঠিক আছে, তাহলে এই হবে গড় বর্গমান। আমরা সমীকরণটা দেখি এবার। পর্যায়কাল T হলে একটি পূর্ণ চক্রের জন্য তড়িৎচালক শক্তির গড় মান এপসাইলন স্কোয়ার বার সমান হবে 1/t ইন্টিগ্রেশন 0 to t, শুধুমাত্র এপসাইলনের জায়গায় এপসাইলন স্কোয়ার হবে, তাই না? এপসাইলন স্কোয়ার ডিটি। তো আমরা জানি এগুলো কোনটা কি। আমরা এপসাইলনের পরিবর্তে আমরা জানি এটা এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট সাইন ওমেগা টি। আমরা তাহলে এখানে এপসাইলনের পরিবর্তে এপসাইলন নট সাইন ওমেগা টি বসাবো, বা তাহলে এপসাইলন স্কোয়ার বার ইকুয়াল টু হবে 1/t ইন্টিগ্রেশন 0 to t এপসাইলন নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। ঠিক আছে, এপসাইলন নট যেহেতু ধ্রুবক আমরা এটা বাইরে নিয়ে আসবো। এপসাইলন স্কোয়ার বার ইকুয়াল টু এপসাইলন নট স্কোয়ার বাই টি ইন্টিগ্রেশন 0 to t সাইন স্কোয়ার ওমেগা টি। হ্যাঁ, আমরা ট্রিগনোমেট্রির একটা সূত্র জানি। হ্যাঁ, 2 সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস টুয়াইস এ, নিশ্চয়ই তোমরা জানো। 2 সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস 2a। আমরা এই সূত্রটা ব্যবহার করব এখানে। তাহলে সাইন স্কোয়ার এ সমান হবে 2টা ওই পাশে নিয়ে যাও, 1 মাইনাস কস টুয়াইস এ বাই 2। তাহলে আমরা লিখব 1 মাইনাস কস 2 ওমেগা টি বাই 2 এর বাইরে ডিটি। ঠিক আছে না? আমরা এইবার দেখো 2টাকে যদি বাইরে নিয়ে আসি আমরা সমাকলনের বাইরে, তাহলে থাকবে এপসাইলন স্কোয়ার বার ইকুয়াল টু এপসাইলন নট স্কোয়ার বাই টি, সরি 2t। হ্যাঁ, আমরা এবার থাকবে ইন্টিগ্রেশন 0 to t 1 মাইনাস কস 2 ওমেগা টি ডিটি। আমরা এবার এই দুটা অংশকে আলাদা আলাদা করব, ইন্টিগ্রেশন ডিটি একটা আর ইন্টিগ্রেশন কস 2 ওমেগা টি ডিটি একটা। বা তাহলে এপসাইলন স্কোয়ার বার ইকুয়াল টু এপসাইলন নট স্কোয়ার বাই 2t। এখন আমরা যদি আলাদা আলাদা করি তাহলে ইন্টিগ্রেশন 0 to t 1 dt, তার মানে শুধু ডিটি, মাইনাস এই অংশটা ইন্টিগ্রেশন 0 to t cos 2 ওমেগা টি ডিটি। আচ্ছা, এখন দেখো ইন্টিগ্রেশন ডিটি মানে শুধু টি, বা
তাহলে এপসাইলন স্কোয়ার বার ইকুয়াল টু এপসাইলন নট স্কোয়ার বাই 2t, এইখানে সেকেন্ড ব্র্যাকেট থাকে আমাদের, ডিটিকে সমাকলন করলে হবে টি, থার্ড ব্র্যাকেট লিমিটটা ডান দিকে চলে যাবে, এটা 0 টু টি মাইনাস, দেখো যে cos 2 ওমেগা টি, হ্যাঁ cos থিটাকে সমাকলন করলে sin থিটা, তাই না? আবার থিটা হচ্ছে 2 ওমেগা টি, তাহলে 1/2 ওমেগা এটা বাইরে চলে আসবে, 1/2 ওমেগা ব্র্যাকেটে থাকবে sin 2 ওমেগা টি, লিমিট 0 টু টি, আমরা ক্লোজ করি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, এই জায়গাটা পরিষ্কার তো সবার কাছে? দেখো একটু, আমার মনে হয় না কোনো সমস্যা হবে, সমাকলন তোমরা বেশ ভালো বুঝো এখন, তাই না? সমস্যা হওয়ার কথা না এটা। ঠিক আছে, তাহলে আমরা এবার চলে আসি লিমিটটা বসাবো। হ্যাঁ, প্রথমে আপার লিমিট, পরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট। ইচ্ছে করলে আমরা একবারই বসাতে পারি এপসাইলন নট স্কোয়ার বাই 2t। যদি আমরা এটা ক্যাপিটাল টি বসাই তাহলে দেখো ক্যাপিটাল টি মাইনাস 0, তাই না? আর এইখানে যদি আমরা স্মল টি এর পরিবর্তে ক্যাপিটাল টি বসাই -1/2 ওমেগা, এখানে হবে sin 2 ওমেগা টি মাইনাস sin 0। ঠিক আছে, মনে আছে না ওমেগা ইকুয়াল টু হচ্ছে সেই আগের জায়গায় আমরা যাব, ওমেগা ইকুয়াল টু 2π/t, তাহলে ওমেগা টি সমান 2π, তাহলে 2 ওমেগা টি 2 × 2π দেওয়া যাবে না? তাহলে আমরা এই জায়গাটা ঠিক করি এবার। দেখো তাহলে আমরা একটু মিলাই আগেরটার সাথে, যেখানে আমরা ক্যাপিটাল টি থাকছে, তাই না? আপার লিমিটটা বসাবো ক্যাপিটাল টি মাইনাস লোয়ার লিমিট 0, আর এখানে 1/2 ওমেগা থাকছে, এখানে sin 2 × ওমেগা টির পরিবর্তে আমরা বসালাম 2π, আর sin 0 তো থাকলোই। এবার দেখো 2 × 2π মানে হলো 360 ডিগ্রি, তো 360 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করি, কথা একটাই, 360 ডিগ্রির মান আমরা জানি 0, তাহলে সাইন 360 ডিগ্রি বা 2 × 360 ডিগ্রি এর মান 0, আবার সাইন 0 এর মানও 0, তাহলে 0 - 0, তাহলে 0 থাকে এই জায়গাটা, এবং 0-র সাথে 1/2 ওমেগা গুণ করলে 0ই থাকে, তার মানে এই অংশটা সম্পূর্ণ 0 হয়ে যাচ্ছে, থাকছে শুধু ক্যাপিটাল টি। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা জায়গা নেই, ক্লোজ করি। তো তাহলে আমরা শুধু ক্যাপিটাল টি থাকছে, এবং এই ক্যাপিটাল টি দেখো এপসাইলন স্কোয়ার বার ইকুয়াল টু এপসাইলন নট স্কোয়ার বাই 2 ক্যাপিটাল টি ইন্টু ক্যাপিটাল টি, ক্যাপিটাল টিও চলে যাচ্ছে, তাহলে থাকছে এপসাইলন স্কোয়ার বার ইকুয়াল টু 1/2 মানে হাফ এপসাইলন নট স্কোয়ার। এখন এটা কিন্তু গড় বর্গমান, আমরা যদি এবার বর্গমূল করি তাহলে কি দাঁড়াবে? বর্গমূলীয় গড় মান, না? তাহলে দিক পরিবর্তী, অতএব দিক পরিবর্তী তড়িৎ চালক শক্তির বর্গমূলীয় গড় মান বা মূল গড় বর্গমান, না? এইটাকে আরএমএস দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এপসাইলন আরএমএস রুট মিন স্কোয়ার ইকুয়াল টু হবে √ এপসাইলন স্কোয়ার বার, এটা হবে √½ এপসাইলন নট স্কোয়ার, তার মানে দাঁড়াচ্ছে এপসাইলন আরএমএস সমান 1/√2 এপসাইলন নট। তাহলে গড় বর্গের বর্গমূল মান এর শীর্ষ মানের 1/√2 গুণ, বা আমরা যদি এপসাইলন আরএমএস ইকুয়াল টু এইটা ক্যালকুলেশন করি তাহলে 0.707 আসবে এপসাইলন নট, তার মানে 1/√2 গুণও বলতে পারি, 0.707 গুণও বলতে পারি। তাহলে দেখা যাচ্ছে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির গড় বর্গের বর্গমূল মান এর শীর্ষ মানের
আমরা বলতে পারি 1/√2 গুণ, বা বলতে পারি 0.707 গুণ, বা বলতে পারি আমরা 70.7%। এই যে মানটা আরএমএস মানটা, এই আরএমএস মানটাই আসলে কার্যকর মান, অর্থাৎ এই আরএমএস ভোল্টেজটাকে বলা হয় কার্যকর ভোল্টেজ। এই আরএমএস ভোল্টেজকে তাহলে আমরা অপর পৃষ্ঠায় গিয়ে লিখি যে এপসাইলন আরএমএসকে কার্যকর ভোল্টেজ বলে। দেখো, আমরা বাসায় এসি যে সাপ্লাই পাই আমরা সবাই জানি এটা কত ভোল্টের লাইন, বাসার সাপ্লাইটা 220 ভোল্ট। এই 220 ভোল্ট আসলে কোন তড়িৎচালক শক্তি? সর্বোচ্চ, সর্বনিম্ন, গড়, পূর্ণচক্রের জন্য গড়, অর্ধচক্রের জন্য গড়, নাকি আরএমএস মান? 220 ভোল্ট আমরা যেটা পাই অর্থাৎ ইফেক্টিভ ভোল্টেজ যেটা, এটি কিন্তু আসলে আরএমএস মান, অর্থাৎ পূর্ণ চক্রের জন্য মূল গড় বর্গমান। তো এই আরএমএস যে ভোল্টেজ এটি হলো কার্যকর ভোল্টেজ। ঠিক আছে, তাহলে যদি কার্যকর ভোল্টেজটা 220 ভোল্ট হয়, এপসাইলন আরএমএস যদি 220 ভোল্ট হয়, তাহলে এপসাইলন নট কত হবে? তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান আমরা ইচ্ছে করলে বের করতে পারি। এপসাইলন আরএমএস সমান হচ্ছে 0.707 এপসাইলন নট। তাহলে এপসাইলন নট ইকুয়াল টু হবে এপসাইলন আরএমএস বাই 0.707। এপসাইলন আরএমএস হচ্ছে কত আমাদের? 220 ভোল্ট বাই 0.707। এইটা আসে ক্যালকুলেশন করে প্রায় 311 ভোল্ট। হ্যাঁ, প্রায় পয়েন্ট সামথিং আসে। তার মানে দেখো যে 220 ভোল্টের যে কারেন্টটা, এই কারেন্ট কিন্তু সর্বোচ্চ 0 থেকে সর্বনিম্ন 0 থেকে সর্বোচ্চ 311 ভোল্ট পর্যন্ত এটা উঠানামা করে। একটা খুব কমন একটা প্রশ্ন থাকে অনুধাবনের, যে এসি লাইনে কাজ করার সময় অধিক সতর্কতা অবলম্বন করতে হয় কেন, অথবা একই ভোল্টেজের এসি এবং ডিসি কোন কারেন্টের শকটা বেশি লাগবে, এসি কারেন্টের শক না ডিসি কারেন্টের শক? দেখো, 220 ভোল্ট ডিসি এইটা 220 ভোল্টের শকই দিবে, এর চেয়ে বেশি কিন্তু না। কিন্তু 220 ভোল্টের এসি এইটা কিন্তু শক দিবে সর্বোচ্চ 311 ভোল্টের শক। তার মানে এসি কারেন্টটা অধিক বিপজ্জনক, তাই না? এবং এইটা অনুধাবন যদি আসে তাহলে কিন্তু আমাদের বলতে হবে যে আরএমএস মানটা হচ্ছে 220 ভোল্ট। সো শীর্ষ মান বা সর্বোচ্চ মানটা বের করে তোমাকে দেখাতে হবে 311 ভোল্ট। এবং 220 ভোল্ট ডিসি শক মানে 220 ভোল্টের শক, কিন্তু 220 ভোল্টের এসি শক মানে 311 ভোল্টের শক। সেজন্য এসির লাইনে কাজ করার সময় অধিক সতর্কতা অবলম্বন করা জরুরি। ঠিক আছে, দেখো আমরা এতক্ষণ দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির জন্য পড়লাম। আসলে দিক পরিবর্তী প্রবাহের জন্য কিন্তু একদম সেম একইভাবে সমীকরণটা আসবে। আইআরএমএস সমান 0.707 আই নট। তোমরা একবার দেখলে এটা পারবে, শুধু এপসাইলন যেখানে আছে সেখানে আই হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, আমরা দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি দিয়ে দেখালাম, তোমরা একবার দেখলেই এটা পারবে যে আই দিয়ে, অর্থাৎ দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ দিয়ে দেখানো। ঠিক আছে, একই ধরনের সমীকরণ আসবে, একই রকম প্রবাহ, একই রকম সমীকরণ, একই রকম সব কিছু। ঠিক আছে, তো আমরা নেক্সট এবার যাই আকৃতি গুণাঙ্ক। খুবই ছোট্ট একটা প্রশ্ন, এটা দিয়ে আমাদের শেষ হবে চ্যাপ্টার। আকৃতি গুণাঙ্ক হচ্ছে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের গড় বর্গের বর্গমূল মান, তার মানে আরএমএস মান, এবং গড় মান। গড় মান বলতে কিন্তু অর্ধচক্রের জন্য গড়, নিশ্চয়ই মনে আছে, অর্ধচক্রের জন্য গড়। হ্যাঁ, এই গড় মানের অনুপাতকে আকৃতি গুণাঙ্ক বলে। তাহলে আকৃতি গুণাঙ্ক সমান হবে, আকৃতি গুণাঙ্ক সমান হবে, তাহলে আমি সরাসরি লিখি, তড়িৎচালক শক্তি দিয়ে দেখাই। আকৃতি গুণাঙ্ক হবে এপসাইলন আরএমএস বাই এপসাইলন নট, সরি এপসাইলন বার। আচ্ছা, এপসাইলন আরএমএস আমরা কি পেয়েছিলাম? এপসাইলন আরএমএস
0.707 এপসাইলন নট। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই মানটা না দিয়ে আমরা আরেকটা মান ছিল ওইটা বসে। এপসাইলন RMS আমরা পেয়েছিলাম কত, 1/√2 এপসাইলন নট, তাই না? 1/√2 এপসাইলন নট। আর এপসাইলন নট এপসাইলন বার আমরা পেয়েছিলাম 2/π গুণ 2/π এপসাইলন নট। তাহলে এপসাইলন নট আমাদের কাটা যাচ্ছে, 1/√2 ইন্টু এটা π/2, তার মানে π/হচ্ছে 2√2। এই মানটাই হচ্ছে আকৃতি গুণাঙ্ক। তো এই মানটা আমরা যদি ক্যালকুলেশন করি 1.11 আসে। দেখো, আকৃতি গুণাঙ্কের মান এটা কিন্তু আমরা অন্য কোনো রাশির উপর নির্ভর করছে না, অর্থাৎ RMS মান কত বা গড় মান কত তার উপর কিন্তু নির্ভর করবে না। হ্যাঁ, আকৃতি গুণাঙ্কটা সম্পূর্ণ স্বাধীন একটা রাশি এবং এটা একটা ধ্রুবক। তাহলে একই দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির ক্ষেত্রে গড় বর্গের বর্গমূল মান, তার মানে RMS মান, এবং শীর্ষ এবং হচ্ছে গড় মান, মানে অর্ধ চক্রের জন্য গড়। হ্যাঁ, অর্ধ চক্রের জন্য গড়, এই দুটার অনুপাতই হচ্ছে আকৃতি গুণাঙ্ক। অনেক সময় উচ্চতর দক্ষতার প্রশ্নে তোমরা একটু খেয়াল করলে দেখবা বোর্ডে দু একবার আসছে এরকম, যে উচ্চতর দক্ষতার প্রশ্নে এটা আসছে, দেখাও যে আকৃতি গুণাঙ্ক এই RMS মানের উপর নির্ভরশীল নয় বা গড় মানের উপর নির্ভরশীল নয়। তার মানে এটা খুবই ছোট্ট এবং সহজ একটা উত্তর। অথচ দেখো 4 নাম্বার এখানে আমাদের এই অংশটা শুধু দেখাই দিলেই হবে। হ্যাঁ, যে আকৃতি গুণাঙ্কের মানটা সবসময় ধ্রুবক আসে, RMS মান যাই হোক না কেন বা অথবা এপসাইলন বারের মান যাই হোক না কেন, আকৃতি গুণাঙ্কের মান সবসময় একই আসে এবং সেটা 1.11। ঠিক আছে, তো আজকে বা একটু বেশি সময় ধরে ক্লাস হলো, অনেকটাই সময়, প্রায় 57 মিনিটেরও বেশি। তো আসলে এই অংশটা একবারে শেষ করলে কিন্তু সহজ হয়, মাঝখানে যদি ব্রেক দেওয়া হয় আরেকটা ক্লাসে যাওয়া হতো তাহলে কিন্তু একটু জটিল হতো, আসলে আমাদের আবার আগের অংশগুলো মনে করতে হতো। তো যাই হোক, আমরা এক টানে শেষ করতে পারলাম, একটু বেশি সময় লাগলো আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো, এবং অল্টারনেটিং কারেন্ট এই পুরো অংশটাই আমরা শেষ করতে পারলাম। তো আমি এই ধৈর্য ধরে এতক্ষণ এই অংশটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।